আসসালামু আলাইকুম। আজকে আমরা নটরডেম কলেজের 26 ব্যাচের 3 নম্বর রাউন্ডে আসা নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের একটি ইন্টারেস্টিং ফ্যান্টাস্টিক ম্যাথ করব। ঠিক কোয়েশ্চেনে কী বলা আছে? আমাদের একটা চিত্র দেওয়া আছে ডান পাশে, আর বাম পাশে আমাদের প্রশ্নটা বলা আছে। প্রশ্নে বলা আছে যে উদ্দীপকের বস্তু দুটিকে সুতা দ্বারা বেঁধে এবিসি অমসৃণ তলের উপর দিয়ে 150 নিউটন বলে টানা হচ্ছে। আচ্ছা, চিত্রে দেখি কী হইতেছে যে আমাদের একটা পথ আছে এ বি সি। এই যে এবিসি পথ, এবিসি পথের উপর দুইটা ব্লক আছে বা দুইটা বস্তু আছে। একটা বস্তু হচ্ছে আমাদের M1 বস্তু, আর একটা বস্তু হচ্ছে আমাদের M2 বস্তু। এখন এই M1 আর M2 বস্তু দুইটা একটা দড়ি বা রশি দ্বারা কানেক্টেড। এই এই দড়িটা আবার একটা মসৃণ পুলির উপর দিয়ে চলে গেছে। এখন আমি এই M1কে 150 নিউটন বল দ্বারা টানতেছি উপরের দিকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে। এখন তারপরে আমাদের বলা আছে চিত্রে প্রদত্ত সুতার সর্বোচ্চ 100 নিউটন বল সৃষ্টি হলে সুতাটি ছিঁড়ে যাবে। তার মানে যে সুতা দ্বারা দুইটা কানেক্টেড, এই সুতাটা সর্বোচ্চ 100 নিউটন বল সহ্য করতে পারে, এর থেকে বেশি হলে এটা ছিঁড়ে যাবে। আচ্ছা, আমাদের প্রথম কোশ্চেনে কী চাইছে? প্রথমে গ নম্বর কোশ্চেনে চাইছে যে পুলির অবস্থান হতে বস্তুটি কেটে দিলে M2 বলের বস্তুটির ত্বরণ কত হবে। দেখো কি বলা আছে, এখানে একটা আমাদের পুলি আছে না, এই যে বি পজিশনে একটা পুলি আছে, পুলি বা কপিকল। এখন এখানে তো সুতা আছে উপরে। এখন এই সুতাটা যদি আমি কেটে দিই, তাইলে এই যে M2 বস্তু আছে না, এটা আসলে কত, এটার ত্বরণ কত হবে জানতে চাইছে। তাহলে কেমনে করা যায়? দেখো, আমি যদি এখান থেকে একটা এই পুলিটা মানে সুতাটা কেটে দিই, তাহলে M2 বস্তুটা এই যে নিজের যে ওজন আছে নিচের দিকে কাজ করবে, ওজনের জন্য কি নিচে পড়তে থাকবে না? এখন নিচে পড়ার সময় এটা কত ত্বরণে পড়বে এটা আমাদের জানতে চাইছে। আচ্ছা, দেখি আমরা সলিউশনে আসি। দেখো, গ নম্বরে আমি এখন কি করব যে M2 এর একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাবো। এখানে দেখো M2 এর উপর টোটাল কি কি ফোর্স কাজ করতেছে দেখি। প্রথমত হচ্ছে এই যে M2 ভরটা যেটা আছে, M2 ভরের উপর একবারে ডিরেক্ট নিচের দিকে হচ্ছে M2G বা এটার ওজন কাজ করবে M2G। এখন M2G নিচের দিকে কাজ করতেছে, এটাকে আমরা দুইটা উপাংশে বিভক্ত করব। কি উপাংশ? একটা হচ্ছে এই দিক বরাবর, যেটা হচ্ছে এই যে আমাদের যে তল আছে আণবিক তল, এটা ঠিক লম্ব বরাবর, ওইটার উপর ঠিক লম্ব। আর একটা হচ্ছে গিয়ে এইটার আণবিক তল বরাবর, তার মানে ওই আণবিক তল বরাবর হলে এই দুইটা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করে, তার মানে দুইটা উলম্ব লম্ব উপাংশে বিভক্ত করবো। হ্যাঁ, আমরা হচ্ছে M2G-কে দুইটা লম্ব উপাংশে বিভক্ত করব। এখন ওইটার জন্য তো আমাদের অ্যাঙ্গেল জানা লাগবে, হয় এই অ্যাঙ্গেলটা জানা লাগবে, না হয় এই অ্যাঙ্গেলটা জানা লাগবে। উপাংশের সাথে মেইন ফোর্সের অ্যাঙ্গেল জানা লাগবে। এখন কীভাবে করা যায় দেখো, সবসময় মনে রাখবা যে আমাদের এই যে এই অ্যাঙ্গেলটা আণবিকের সাথে যে অ্যাঙ্গেল দেয়া আছে থিটা, এটা যদি আমাদের থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও সবসময় থিটা হবে। তাহলে কী বললাম যে আমাদের আনত তলের আণবিকের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে, আর হচ্ছে এই যে আমাদের তলের সাথে লম্ব যে উপাংশটা আছে এমজি, ওইটার সাথে এমজির সাথে সেম কোণ তৈরি করবে বা অ্যাঙ্গেল তৈরি করবে। এটা কেন হবে একটু বলে দিই। দেখো যে আমাদের এইখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে এই অ্যাঙ্গেলটা আমাদের 90 ডিগ্রি, আর এর হচ্ছে থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? যেহেতু ত্রিভুজের তিন কোণের সমস্যা 90 ডিগ্রি, তাহলে এটা 90 হয়ে গেছে, বাকি দুইটা মিলে 90 হবে। এখন এইটা আর এটা মিলে 90 হবে। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এটা কত হবে? তাহলে 90 থেকে থিটা বাদ দিলে যত থাকবে তত হবে, মানে 90 মাইনাস থিটা হবে সেইটা। এখন আমরা একটা কথা বল, আমি কি পাইলাম? আমি পাইলাম হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেল হচ্ছে 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। এখন এটা যদি 90 মাইনাস থিটা হয়, তখন দেখো এখানে আবার আরেকটা জিনিস আছে যে আমাদের এই যে অ্যাঙ্গেলটা আছে না, এটা আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেল না, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আমরা পাইলাম কত? এটা 90 মাইনাস থিটা, মানে এটাও 90 মাইনাস থিটা। তাহলে এটা যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে এটা কত হবে? থিটা হবে। কারণ টোটালটা যদি 90 হয়, একটা যদি থিটা হয়, তাহলে আরেকটা কথা হবে থিটা 90 মাইনাস থিটা হবে। আর ইজিলি বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন যদি আমরা M2G-কে মানে ওজন বলটাকে যদি দুইটা অংশে ভাগ করি, তাহলে কি আসবে? যে এই দিকের উপাংশটা, এই যে এই দিকের উপাংশটা কত হবে? এই দিকের উপাংশটা হবে, যেহেতু এটার সাথে অ্যাঙ্গেল থিটা তৈরি করছে, তাহলে এই দিকের উপাংশটা হবে M2G cos থিটা। আর এটার যে উলম্ব উপাংশ এদিকে কী হবে? তাহলে M2G sin থিটা। তাহলে আমি যদি লিখে ফেলি এখানে কি আসবে, একটা আসবে আমাদের হচ্ছে M2G cos থিটা, আর এই দিকের উপাংশটা হবে আমাদের M2G sin থিটা। তাহলে M2G-কে দুইটা উপাংশে ভাগ করে ফেললাম, আমাদের M2G এর কাজ শেষ।
এখন আমাদের দেখতে হবে যে এই M2 ব্লকটা যেটা আছে এই ব্লকের ওপর বা এই M2 বস্তুর উপর আর কি ফোর্স কাজ করতেছে। দেখো আমি যেহেতু দড়িটা কেটে ফেলছি এখানে, দড়ি তো আমাদের কোনো কাজ করবে না, তাহলে দড়ির টান বল হিসেবে কিছু থাকবে না এখানে। আর কি থাকবে, দেখো আরেকটা জিনিস তো থাকবে এখানে, যে বস্তুটা তলের ওপর দিয়ে যাচ্ছে, এই তল কি এটাকে একটা লম্ব প্রতিক্রিয়া দিবে না উলম্বভাবে, যে বস্তুটা তো নিচের দিকে এক একটা ফোর্স দিচ্ছে, তাহলে তলও সেমভাবে ওকে উপরের দিকে একটা ফোর্স দিবে, তাহলে ওইটাকে কি বলা যাবে, লম্ব প্রতিক্রিয়া বলা যাবে, তলের লম্ব প্রতিক্রিয়া। ওইটা আমরা কি বললাম, আর বললাম তলের লম্ব প্রতিক্রিয়া। আর কি ফোর্স হইতে পারে, দেখো এখানে কিন্তু বলা আছে যে আমাদের এখানে যে এবিসি পথটা ছিল ওই পথ কিন্তু ঘর্ষণ বল আছে। তো ঘর্ষণ বল থাকলে এখন ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে M2 বস্তুর জন্য। এখন বস্তুটা দেখো, বস্তুটা তো তার এই যে ওজনের M2G সাইন থিটা উপাংশের জন্য নিচের দিকে নামা শুরু করবে, তা ঘর্ষণ বল তো ওকে নামতে দিতে চাইবে না, ঘর্ষণ বল ওর উল্টা দিকে কাজ করবে। তাহলে উল্টা দিকে কোনটা ঘর্ষণ বল, তাহলে কোন দিকে কাজ করবে, ঘর্ষণ বল কাজ করবে আমাদের হচ্ছে এই দিক বরাবর, এটা কি হবে Fk বা ঘর্ষণ বল। তাহলে আমরা এই বস্তুর উপর যে বলগুলো আছে সবগুলো হচ্ছে আমি বের করে নিলাম। কী বল আছে আমাদের, প্রথমত আমাদের M2G ছিল, যেটাকে আমরা দুইটা অংশে ভাগ করছি, তার মানে এখন এই M2G ফোর্সটা নাই, এখন হচ্ছে দুইটা ভাগ হয়ে গেছে, এটা আর এটা আছে। এখন আর কি ফোর্স, তলের লম্ব প্রতিক্রিয়া বলা আছে, আর আছে আমাদের ঘর্ষণ বলা আছে Fk বা ফ্রিকশন ফোর্স। আচ্ছা এখন আমরা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল পোর্শনে যাব। দেখো আমরা ধরে নিই বস্তুটা হচ্ছে কোনো একদিকে যাচ্ছে, তো বস্তুটা কোন দিকে যাবে, আসলে বস্তু তার ওজনের জন্য নিচের দিকে যাওয়া শুরু করবে, ধরে নেই বস্তুটা নিচের দিকে এসে এই ত্বরণে নিচের দিকে নামা শুরু করবে, এই ত্বরণে নিচের দিকে নামা শুরু করবে, ঠিক আছে। এখন আমরা ইকুয়েশন লিখবো। দেখো এখানে দুইটা অক্ষ আছে, দেখো একটা অক্ষ হচ্ছে আমাদের আনুভূমিক অক্ষ, মানে এই তল বরাবর অক্ষ যেটা আনুভূমিক অক্ষ ধরতে পারি, আর একটা হচ্ছে আনুভূমিক অক্ষ বা এক্স অক্ষ ধরতে পারি, আর একটা হচ্ছে তলের উপর উলম্ব অক্ষ বা ওয়াই অক্ষ ধরতে পারি আমি। তাহলে আমি এইটাকে এক্স অক্ষ বলে সম্বোধন করব, আর এটাকে হচ্ছে ওয়াই অক্ষ বলে সম্বোধন করব। দেখো এক্স অক্ষ বরাবর কয়েকটা ফোর্স আছে, ওয়াই অক্ষ বরাবর কয়েকটা ফোর্স আছে, আমরা দুই অক্ষ বরাবরই ফোর্স নিয়ে কাজ করব। প্রথম ধরো যে আমরা ওয়াই অক্ষ বরাবর নিয়ে কাজ করব। এখন দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর কি ফোর্স আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের দেখো আছে হচ্ছে আমাদের আর হচ্ছে M2G cos থিটা। এখন আমার একটা কথা বল, যে ওয়াই অক্ষ বরাবর কি বস্তুটার কোনো মুভমেন্ট আছে, বস্তুটা কি উপরে বা নিচে যাচ্ছে, কি বস্তুর উপরে নিচে যাচ্ছে না, বস্তু যাবে বামে না হয় ডানে, উপর এই আনত তল বরাবর উপরে নিচে যাবে হয়তো, বাট বস্তু তো এইভাবে উপরে নিচে ওয়াই অক্ষ বরাবর কোনো মুভমেন্ট নাই। কোনো মুভমেন্ট না থাকা মানে কি, না থাকা মানে হচ্ছে এটার উপর দিকে যে পরিমাণ ফোর্স আছে নিচের দিকে সেম পরিমাণ ফোর্সই আছে, দুইটা সমান, এই জন্যই কোনো লব্ধি ফোর্স নেই, এই জন্য বস্তু কোনো দিকে যাচ্ছেও না। তার মানে আমি বলতে পারি উপর দিকে যে আর ফোর্স আর নিচের দিকে যে M2G cos থিটা ফোর্স, এই দুইটা কী হবে, সমান হবে। তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে আমি লিখতে পারি যে আর ইকুয়াল M2G cos থিটা, এটা লিখতে পারি। এখন ওয়াই অ্যাক্সিসের কাজ শেষ, এখন আমরা এক্স অ্যাক্সিসের কাজ করবো। দেখো এক্স অ্যাক্সিসে কী আছে, এক্স অ্যাক্সিসে কোন ফোর্স আছে একটু দেখি। এক্স অ্যাক্সিসে দেখো আমাদের এই যে তলের উপর দিকে আছে হচ্ছে ঘর্ষণ বল, তলের নিচের দিকে আছে হচ্ছে আমাদের M2G sin থিটা। অ্যান্ড বস্তুটা যাবে কোন দিকে আমরা জানি, বস্তু হচ্ছে এই যে M2G sin থিটার জন্য নিচের দিকে যাওয়া শুরু করবে। তাহলে কোন দিকের বলটা আসলে বড় হবে বলো তো আমাকে, এখানে তো আসলে দুইটা বল কখনোই সমান হবে না, যেহেতু বস্তুটা সামনে পিছনে যাচ্ছে বা বামে ডান উপরে নিচে যাচ্ছে, তাহলে অবশ্যই কোনো না কোনো বল বড় হইতে হবে। কারণ বস্তু যেই দিকে যাবে ওই দিকের বলটাই বড় হইতে হবে। দেখো এই দিকের বলটা যদি বড় হয় তাহলে বস্তু এই দিকে যাবে, আর এই দিকের বলটা বড় হলে বস্তু উপরের দিকে যাইতো। এখন বস্তু যেহেতু নিচের দিকে নামতেছে, তাহলে মানে নিচের দিকে যে বলটা ওইটাই বড় হবে। এখন যদি আমি লব্ধি বল বের করতে চাই তাহলে কী বের করতে পারবো, লব্ধি বল হচ্ছে আমি বড় বলটা থেকে যদি ছোটো বলটা বাদ দিয়ে দিই, তাহলে কি আমি লব্ধি বল পেয়ে যাবো না। দেখো তাহলে আমি লব্ধি বল বা এফ নেট বের করি, এফ নেট বের করলে তাহলে কি আসবে, এফ নেট ফোর্স কত আসবে, যে নিচের দিকে ফোর্স কি আছে আমাদের M2G cos থিটা মাইনাস, আর উপর দিকে ফোর্স আছে Fk। এখন একটা জিনিস হচ্ছে আমাদের Fk কি আমাদের জানা আছে, জানা নাই কিন্তু, তাহলে Fk আমাদের বের করে নিতে হবে। এখন Fk যদি আমরা বের করতে চাই কীভাবে করতে পারি, তার সামনে Fk মানে কি বলতো, Fk মানে হচ্ছে আমাদের মিউকে ইন্টু আর। এখানে মিউটা কি, মিউ হচ্ছে আমাদের ওই তলের ঘর্ষণ গুণাঙ্ক আর হচ্ছে ওই তলের লম্ব প্রতিক্রিয়া। এখন মিউকে কিন্তু আমাদের দেয়া আছে কোশ্চেনে, দেখো মিউকে এই তলে এবি তলে, যেই তলে M2 আছে এবি তলে আমাদের মিউকে আছে 0.5,
আর হচ্ছে আর এর ভ্যালু আমরা কিন্তু বের করছি কত, m2g cos থিটা। তাহলে আমি যদি এখন বসাই দিই, মিউকের ভ্যালু কত, মিউকের ভ্যালু হচ্ছে আমাদের 0.5, আর আর এর ভ্যালু হচ্ছে আমরা বের করছিলাম যে m2g cos থিটা। ওইখান থেকে দেখো সবগুলোর মান যদি আমি বসাই দিই এখানে 0.5, m2 এর ভ্যালু হচ্ছে আমাদের 5 কেজি, কোশ্চেনে দেওয়া আছে, জিওসি 9.8, আর cos 30 ডিগ্রি। ওইখান থেকে দেখো আমাদের অ্যান্সারটা কত আসে, এখানে এফ এর ভ্যালু আসে আমাদের 3.28 নিউটন। তাহলে এখান থেকে আমি ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল পেয়ে গেলাম। এখন দেখো এখানে আমরা এই যে এক্স এক্সিসের ইকুয়েশনে কী কী জানা দরকার ছিল, আমাদের জানা দরকার ছিল হচ্ছে এফকে আর m2g cos থিটা। m2g cos থিটা আগে জানা ছিল, এফকে বের করে নিলাম। এখন যদি আমি এফ নেট সমান কী লিখতে পারি বলো তো? আমি এফ নেট সমান কি এটা বলতে পারি না যে m2a, কারণ এই এফ নেট বা এই নেট ফোর্স বা লব্ধি বলের কারণেই তো আমাদের ত্বরণ সৃষ্টি হবে না। তাহলে আমি এটাকে বলতে পারি m2a। তো m2a সমান কী লেখা যায়, m2a সমান, এখন মানগুলো যদি বসাই দিই এই পাশে ডান পাশে মান বসাই দিলে m2 এর ভ্যালু হচ্ছে আমাদের 5, 9.8, g এর ভ্যালু cos 30 ডিগ্রি, মাইনাস এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু হচ্ছে আমাদের এফ এর ভ্যালু 3.28। এখন দেখো আলটিমেটলি আমাদের m2 এর ভ্যালু আসে হচ্ছে 3. আচ্ছা সরি, আমি একটা ভুল করছি, এখানে আমাদের ফ্রিকশন ফোর্সের ভ্যালু আসা হচ্ছে 21.22 নিউটন। এটা হচ্ছে ফ্রিকশন ফোর্সের ভ্যালু। আর আমাদের যে এখানে এফ নেট বা m2 এর ভ্যালু আসা হচ্ছে আমাদের 3.28 নিউটন। ওইখান থেকে আমি ত্বরণ বের করতে হবে, আমাকে ত্বরণ বের করতে হলে কী করতে হবে, 3.28কে যদি আমি m2 দ্বারা ভাগ করে দিই, m2 মানে কিন্তু 5 দ্বারা ভাগ করলে আলটিমেটলি আসবে কত, 0.66 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আমাদের গ নম্বরে তাহলে কী জানতে চেয়েছিল, আমার জানতে চেয়েছিল যে পুলির অবস্থান থেকে সুদের কেটে দিলে m2 ভরের বস্তুটি কত ত্বরণ কত হবে আর কি। তাহলে আমি জানতে পারলাম যে ত্বরণ হবে 0.66 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি আবার শুরু থেকে একবার বলি যে কী কী করলাম। প্রথমত হচ্ছে আমাদের বলছে যে এখানে সুদা কেটে দিলে কী হবে, সুদা কেটে দিলে এটা ফ্রি ফল করতে থাকবে নিচের দিকে। কার জন্য ফ্রি ফল করবে, অবশ্যই ওজনের একটা উপাংশের জন্য। ওজন আমরা জানি ওজন ডিরেক্ট নিচে দিয়ে ক্রিয়া করে, এটার দুইটা উপাংশে ভাগ করলাম, একটা হচ্ছে উলম্ব উপাংশ, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ। আর এই বস্তুর উপর আরও দুইটা বল কাজ করতেছিল, একটা হচ্ছে ফ্রিকশন ফোর্স যেটা গতির বিপরীত দিকে, আর একটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া যেটা উপরের দিকে, তলের উপর লম্ব দিকে। এখন প্রথম আমরা কী করলাম যে ওয়াই অ্যাক্সিস বা উলম্ব অক্ষ বরাবর ইকুয়েশন লিখলাম। উলম্ব অক্ষ বরাবর যেহেতু কোনো মুভমেন্ট নেই, তাহলে আর m2g cos থিটা সমান, তাহলে আর এর ভ্যালু এখান থেকে পেয়ে গেছি আমি। আর যেহেতু এক্স এক্সিস বরাবর আমার বস্তুটা নিচের দিকে নামতেছে, নিচের দিকের বলটা বড় হবে, উপর দিকে বলটা ছোট হবে, তাহলে এটা থেকে নিচেটা থেকে উপরটা বাদ দিয়ে দিলে আমি হচ্ছে লব্ধি বল বা এফ নেট পেয়ে যাবো। ওইখান থেকে এফ নেট সমান আমি বলতে পারি m2a, যেহেতু এফ নেটের জন্য আমার ত্বরণ সৃষ্টি হবে। ওইখান থেকে আমি যদি m2 দ্বারা এফ নেটকে ভাগ করে দিই, তাইলে হচ্ছে আমি কী পেয়ে যাবো, 0.6 মিটার পার সেকেন্ড। এটা আমার ত্বরণ, যেই ধরনের m2 বস্তু নিচের দিকে নামবে।